সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে আজ তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। সকালে সচিবালয়ের শত শত কর্মচারী দপ্তরের কাজকর্ম বন্ধ রেখে বিক্ষোভে যোগ দেন। এতে জারিকৃত অধ্যাদেশকে অবৈধ কালো আইন উল্লেখ করে তা বাতিল করার দাবি সম্মিলিত ব্যানার ও প্লেকার্ড বহন করেন। আন্দোলনরত কর্মচারীরা অভিযোগ করেছেন 4.5 দশক আগের বিশেষ বিধানের কিছু নিবর্তনমূলক ধারা সংযোজন করে এই অধ্যাদেশটি করা হয়েছে। অধ্যাদেশ আজকের মধ্যে বাতিল না করলে কাল থেকে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। জনপ্রশাসন সচিব আমরা দেখেছেন কালকে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা তার প্রত্যাখ্যান চাই। আইন শৃঙ্খলা বাকি বাহিনীর কাছে আমাদের অনুরোধ, আপনারা তাকে গ্রেফতার করে সচিবালয় থেকে বের করে নিয়ে যান। আজকে আমাদের এই কর্মসূচি আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত থাকেন। প্রত্যেকে 3 দিন ছুটি নিয়ে আপনারা সিএল ছুটি নিয়ে বাসায় বসে থাকবেন। যে সচিব বা যে কোনো কর্মকর্তা আপনাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়, ইনশাআল্লাহ আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছে তার সাথে। রাকিব, তৃতীয় দিনের মতো সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভের কেমন চিত্র দেখছেন? সংকট সমাধানে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে, জানাবেন আমাদের। ধন্যবাদ শাহিলি আপনাকে। আসলে আমরা সকাল থেকে এই সচিবালয়ে দেখছি যে সচিবালয় যে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম রয়েছে তারা কিন্তু যে সরকার যে একটি আইন পাশ করেছে সেই কালো আইনটিকে বাতিলের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা অল্প কিছুক্ষণ আগে এখানে তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিটি চলবে এবং আগামীকাল কী কী কর্মসূচি রয়েছে সেই বিষয়ে তারা কিন্তু ঘোষণা দিয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান। আমরা একটু তার সাথে আসলে সরাসরি কথা বলতে চাই, তাদের দাবিগুলো কি আর তারা কি কর্মসূচি আগামীতে রয়েছে তাদের। ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমাদের দাবি একটাই, এই অধ্যাদেশ 2025 অনতি বিলম্বে বাতিল করতে হবে এবং এটা নিয়ে কোনো কালক্ষেপণ চলবে না। আজকে আলোচনা হওয়ার কথা ছিল, আলোচনা উনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন, এই জন্য আমরা আলোচনাটা করতে পারিনি। এমনও হতে পারে যদি উনি সুযোগ পায় আমরা অন্য কোনো সময়েও আমরা বসতে পারি, যদি উনি সচিবালয়ে আসে। উনি এটাকে গুরুত্ব দিয়েছেন এবং এই আন্দোলন শুধু আমাদের সচিবালয়ে নয়, সারা বাংলাদেশে এটা বিস্তৃত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বলতে চাই, এই অধ্যাদেশ জারি হয় নাই, তারা ওয়েবসাইট থেকে ডিলিট করে দিছে, অথচ এখনই অনেক মন্ত্রণালয়ে অনেক কর্মকর্তারা এটাকে প্রয়োগ করা শুরু করেছে। আমাদের মন্ত্রণালয়ে একজন কর্মচারীকে একজন এডিশনাল সেক্রেটারি কানে ধরে ঘর থেকে বের করে বারান্দায় এনে তার দিয়ে ময়লা পরিষ্কার করিয়ে আবার তাকে রুমে বসিয়েছে। এটা সে একটা অসদাচরণ করেছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মহোদয় তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে এটা যেন আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই। জি ধন্যবাদ। আমি আরেকটি বিষয় একটু জানতে চাই যে আপনারা যেহেতু আজকে বসার কথা ছিল, বসতে পারেননি, তাহলে আপনাদের এই কর্মসূচি কি থাকবে? আজকে কি কর্মসূচি স্থগিত করেছেন বা আগামীকালকে কি কর্মসূচি থাকবে? আজকের জন্য কর্মসূচি আমরা সমাপ্ত ঘোষণা করেছি, বাট আগামীকাল 10:30 থেকে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। কালকে আমরা খুব জোরালো আন্দোলন গড়ে তুলব এবং পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেবো। এমনও হতে পারে যদি সরকার আমাদের কথা না শুনে আমরা হয়তো কলম বিরতিও যেতে পারি। এর চেয়ে আরও বড় কর্মসূচি আসবে, সেটা এখন বললাম না, আমরা পরে জানাবো। তবে কালকের কর্মসূচি অব্যাহত থাকবে। সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের কাছে আমাদের পক্ষ থেকে অনুরোধ যে আপনারা সবাই কালকে, আজকে যেমন সারা বাংলাদেশের কর্মচারীরা মাঠে নেমেছেন, আগামীকালও আপনারা মাঠে থাকবেন। আমাদের এই কালো আইন আমাদেরকে বন্ধ করতে হবে, বাতিল করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই কালো আইন বাতিল না হবে, এই অধ্যাদেশ বাতিল না হবে, ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের 18 লক্ষ কর্মচারী আপনারা মাঠে থাকবেন, আমাদের নির্দেশনার অপেক্ষায় আপনারা থাকেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের। আসলে সাইলি শুনছিলেন যে তাদের এই কর্মসূচি তারা অব্যাহত রাখছেন এবং এই আইনটি আসলে অধ্যাদেশটি বাতিল না হওয়া পর্যন্ত। এবং আমরা জানি যে আসলে আজকে যে বৈঠকটি হচ্ছে হয়তো বা কালকে সেই বৈঠকটি হতে পারে, হলে হয়তো বা তাদের সমাধানে আসতে পারে, কিন্তু সমাধান না হলে তাদের এই আন্দোলন, আপনি শুনলেন যে তাদের আন্দোলনকে চালিয়ে যাওয়ার তারা ঘোষণা দিয়েছেন। সালি। রাকিব, আপনাকে ধন্যবাদ। সরকারি সংস্কার কাজে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে চট্টগ্রামে 2 নম্বর গেট বিপ্লব উদ্যানে এক পথসভায় একথা বলেন তিনি। দ্বিতীয় দিনের মতো জুলাই হত্যার বিচারের দাবিতে জনমত গড়তে পথসভার আয়োজন করে এনসিপি।
এনবিআরকে দুর্নীতির আঁতুড়ঘর বলে মন্তব্য করে হাসনাত বলেন, এখন সচিবালয়ের যেসব কর্মকর্তারা আন্দোলন করছেন তারাই 5 আগস্টের আগে বিগত সরকারকে সমর্থন দিয়েছিল। রাষ্ট্র সংস্কারে বাধা দেয়া হলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এখন সচিবালয়েও দেখলাম আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, এনবিআর সংস্কারও বাধা দেওয়া হচ্ছে। দেখেন, আমরা আপনাদেরকে বলতে চাই, যখন 5 আগস্টের জুলাই গণঅভ্যুত্থান চলছিল, আপনারা কিন্তু কালো ব্যাজ ধারণ করে শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে আপনারা হচ্ছেন অফিস করেছেন। আপনাদের একজন কর্মকর্তা কর্মচারী বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয়, সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আঁতুড়ঘর হিসেবে পরিচিত হয়, সেটা হচ্ছে এনবিআর। আপনারা যদি এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন, আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। যে বাংলাদেশে রাষ্ট্র নাগরিককে গুম করে খুন করে সেই বাংলাদেশে আর কেউ ফেরত যেতে চান না, এবং এই পরিবর্তনটা আমাদের করা প্রয়োজন। এবং আমাদের আহ্বান থাকবে যে সকল রাজনৈতিক পক্ষ এবং জনগণের এই দাবি কাজ করতে, আমরা সবাই একসাথে কাজ করতে অগ্রসর। 3 দফা দাবি আদায়ে আজ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য পুনর্দিবস কর্মবিরতি পালন করেছেন। শিক্ষকরা স্কুলে এসেছেন, কিন্তু তারা কোনো ক্লাস পরীক্ষায় অংশ নিচ্ছেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে প্রাথমিকের সহকারী শিক্ষকদের 6টি সংগঠনের মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। বর্তমানে দেশে 65,000-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 4.25 লাখেরও বেশি শিক্ষক কর্মরত। এর মধ্যে প্রায় 3.5 লাখই সহকারী শিক্ষক। এদিকে সহকারী শিক্ষকদের এই কর্মবিরতির ফলে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা, আর দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণের দাবি জানান অভিভাবকরা। গণতন্ত্রের পথে না হেঁটে সংস্কারের সাথে মুখোমুখি করিয়ে জাতীয় ঐক্যের কথা বলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অপর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের প্রত্যক্ষ ভোটে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালিতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে এক আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করলে দেশ গণতন্ত্রের পথে প্রবেশ করবে। আমরা যে ঐক্যের কথা বলতে থাকি, ঐক্যের জন্য তো আপনাকে সেই ঐক্যের মন মানসিকতা থাকতে হবে, আপনাকে গণতান্ত্রিক মন মানসিকতা থাকতে হবে। আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বলে তো সেটা ঐক্য হবে না। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলো ঐক্যের কথা। এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য? সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনোটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু না। সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি বলেন, বিএনপি এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। আমরা ফেসিবাদকে তাড়াতে সক্ষম হলো, এখনো গণতন্ত্র আমাদের নাগালের বাইরে। গণতন্ত্র এখনো আলোর মুখ দেখে। শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। সুতরাং এই যে সম্মিলিত লড়াইয়ের ফসল, এই ফসল যদি জনগণ না পায়, অর্থাৎ জনগণ মানে বলতে আমি এইটুকু বুঝাই, জনগণের যে ভোটার অধিকার, জনগণের যে দেশের মালিক, জনগণের সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।
21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি আগামীকাল নির্ধারণ করেছে আদালত। সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ দিনটি ধার্য করেন। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার হত্যার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে 19 মার্চ এই মামলায় সব আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষের আইনজীবীদের প্রত্যাশা হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলে মঙ্গলবার রায় দেবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। এটিএম আজহারুল ইসলাম আপিলের রায়ে খালাস পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তার আইনজীবী শিশির মনির। এর আগে গত 8 মে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী 27 মে দিন ধার্য করে আপিল বিভাগ। নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত বলেছেন এই সুপারিশ এখনও বাস্তবায়ন হয়নি, এটি প্রিম্যাচিউর। সুপারিশ সরকার বাস্তবায়ন করলে রিটকারী চাইলে আদালতে আসতে পারবেন। গত 19 মে নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষ হয়। শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করে হাইকোর্ট। চার দিনের সফরে কাল জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস। টোকিওতে 19 ও 30 মে নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। দুপুরে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী সাংবাদিকদের এসব কথা জানান। বলেন, দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে 7টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিভিন্ন খাতভিত্তিক সহযোগিতা, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময়, রোহিঙ্গা ইস্যু, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুগুলো আলোচনায় থাকবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে 31 মে ঢাকায় ফেরার কথা রয়েছে অধ্যাপক ইউনুসের। একান্ত সাক্ষাৎকার প্রদান করবেন। দুপুরে ওই দিনই প্রেসিডেন্ট অব জেট্রো স্যারের সাথে কল অন করবেন। আর একইভাবে ওখানেও জাপানিজ ইনভেস্টমেন্ট এবং বিজনেস পিপলদের সাথে একটা রাউন্ড টেবল ডিসকাশন আছে কাছাকাছি সময়। ওখানে আমরা জাপানিজ ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য বাংলাদেশে ইনভেস্টমেন্টের প্রায়োরিটি জায়গাগুলোকে জাপানিজ বিজনেসম্যানদের কাছে তুলে ধরবেন মাননীয় প্রধান উপদেষ্টা। শেষে একটা বাংলাদেশ বিজনেস সেমিনার হবে, যেখানে জাপানিজ বড় ইন্ডাস্ট্রিগুলোর সিইও এবং সোশ্যাল বিজনেস সার্কেলের অভিজ্ঞ ব্যক্তিবর্গ আর বাংলাদেশি আর জাপানি তরুণরা তার সাথে অনারেবল চিফ অ্যাডভাইজারের সাথে মত বিনিময় করবেন। 30 তারিখের বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টাকে জাপানের সাকো ইউনিভার্সিটি একটি অনারারি ডক্টরেট ডিগ্রি, সোকা ইউনিভার্সিটি অনারারি ডক্টরেট ডিগ্রি প্রদান করবেন। বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে, যার প্রভাবে আগামী 5 দিন সারা দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রাজধানী ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থাকলেও ঢাকায় দিনের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়া বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। বর্ষা মৌসুমের শুরুতেই বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে, যা পরিণত হতে পারে নিম্নচাপে। লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন সারা দেশে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় তাপমাত্রা কমে আসবে, তবে আগামী 2 জুন থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। বঙ্গোপসাগরে একটা লঘুচাপ হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা আগামীকাল 27 মে, এবং এটা লঘুচাপ থেকে সুস্পষ্ট লঘুচাপ এবং এটা নিম্নচাপে পরিণত হতে পারে। সেক্ষেত্রে নিম্নচাপে পরিণত হলে আমরা যেহেতু এই লঘুচাপটার আমরা ডানে থাকবো, তো আমাদের এই এলাকাটাই বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, বজ্রপাতে মৃত্যু কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার, তবে সচেতন থাকতে হবে সাধারণ মানুষকে। লাইটনিং এর একটা অ্যালার্টের ব্যাপারে বলছে আমরা অনেকটাই সোচ্চার হয়েছি এবং আমরা যখনই আমরা এই লাইটনিং এর যে ইয়েটা দেখি, সেই মেঘের হাইট দেখি, আমরা বলি স্কুমুলোনিম্বাস ক্লাউড মানে মেঘ, এই মেঘটা যখন দেখি আমরা তখন লাইটনিং অ্যালার্ট দিয়ে থাকি। এই বছর থেকে সেটা চালু করেছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা বাইরে বের হবেন না। নাম্বার 2 হচ্ছে বাইরে বের হলে আপনারা সেফ জোন চেষ্টা করবেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।